আমার বিয়ে ঠিক হয়েছে, তাই আমি আমার ভালোবাসার মানুষের সাথে জঘন্যতম ব্যবহার করে ওর সাথে ব্রেকআপ করেছি। আমি চেয়েছি ও যেন এই ব্যবহার মনে রেখে আমাকে ভুলে যেতে পারে, আমাকে ঘৃণা করতে পারে। হয়েছেও তাই। ও আমাকে লাস্ট মেসেজ দেয়, যেটা তা হলো, আজ থেকে আমি তোকে ঘৃণা করতে শুরু করলাম। আই হেট ইউ। আমার এপাশের কান্না সে সেদিন দেখেনি। পরিবারের জন্য যে আমি তাকে দূরে সরিয়ে দিচ্ছি তাও সে বোঝেনি। চাইলে পারতাম আমি তার হাত ধরে পালিয়ে যেতে, কিন্তু সে প্রবাসী, আসতে সময় লাগবে। আর এদিকে আমার সব কিছু ঠিকঠাক। আব্বু বলে দিয়েছেন তার সম্মানহানি হলে সে মারা যাবেন। চুপচাপ সব সয়ে যাচ্ছি। বারবার মেঘের কথা মনে পড়ছে। ফোনটা হাতে নিয়েও রেখে দিচ্ছি, ফোন দিতে পারছি না। এদিকে আমার বিয়ে হয়ে যাচ্ছে। হঠাৎ করে কে যেন এসে বলল, ছেলের তো আগে বউ বাচ্চা আছে, জেনে শুনে মেয়েকে বিয়ে দিচ্ছ তো? আমার ফুপু দৌড়ে তার সাথে খবর নিতে তার বাড়ির আশেপাশে ঘুরোঘুরি শুরু করলো। জানতে পারলো সত্যি ছেলের বউ আর মেয়ে আছে। ছেলেটাকে আমি জনসম্মুখে ঠাস করে একটা চড় মেরে বললাম, বউ বাচ্চা থাকতেও কেন আমার সর্বনাশ করতে আসছিস? যা এখান থেকে, বেরিয়ে যা। সে বলল প্রতিশোধ নিতে। বলছিলাম না একদিনের জন্য হলেও তোকে বিয়ে করে ছাড়বো। পাগলের মতো ভালোবাসতাম, পাত্তা দিসনি। আজ কলঙ্ক লেপে দিয়ে গেলাম। সবাই চলে গেল, আমি কাঁদছি। আব্বুকে বললাম, আমি একটা ছেলেকে ভালোবাসি, ওকেই বিয়ে করব আমি। আব্বু না করলো। এই ছেলের কাছে বিয়ে দেওয়া হবে না, অন্য পাত্র ঠিক করা হবে। আমি চিৎকার করে কাঁদছি। আমি মেঘ ছাড়া আর কাউকে এখন আর বিয়ে করবই না। আর তাদের একটাই কথা, বিয়ে না দিলেও মেঘের কাছে আমাকে বিয়ে দেবে না। মেঘের ফেসবুক আইডি, মোবাইল নাম্বার সব ট্রাই করছি, সব বন্ধ। দিন রাত ট্রাই করছি, কিন্তু বন্ধ বন্ধ বন্ধ। এক পর্যায়ে পাগলের মতো হয়ে গেলাম। আবার আব্বু আমার বিয়ে ঠিক করেছেন আমার ফুফাতো ভাইয়ের সাথে। বলেছেন গায়ে হলুদের কাপড় পরে নিতে। যদি গায়ে হলুদের সাজে না সাজি তাহলে সে সুইসাইড করবেন। ফুফাতো ভাই ছোটবেলা থেকেই আমাকে পছন্দ করতেন, তাই আর তার কোনো আপত্তি ছিল না। আমাকে হলুদের সাজে সাজানো হলো। হলুদ শাড়ি, ফুলের গহনা, টানা নথ। সবাই এসে বলে যাচ্ছে কেউ যেন নজর না লাগায়। আবার কাজলের টিপ দিয়ে বসো। ভাবছি কি করব। রুমে রাখা স্লিপিং পিলসগুলোই এখন আমার সম্বল। এক গ্লাস পানি দিয়ে ঢকঢক করে গিলে নিই। পরক্ষণেই মনে হলো, তাহলে আমার মেঘের কি হবে? আমাদের স্বপ্নগুলো সব তো আমার সাথে সাথে মৃত্যুবরণ করবে। আমাদের মেয়েটাকে তো আর পৃথিবীতে আনাই হবে না, যাকে নিয়ে আমাদের এত কল্পনা, এত স্বপ্ন দেখা। যদিও বা ও এখন আল্লাহর কাছে, ওর স্পর্শেই তো আমি ওকে পাবো। এসব ভাবতে ভাবতে আমি সবার চোখ ফাঁকি দিয়ে পেছনের দরজা দিয়ে ঘর ছেড়ে পালালাম। কিন্তু সমস্যা হচ্ছে, ও তো দেশের বাইরে। আমি এখন করবোটা কি? চিন্তা করতে করতে হঠাৎ মনে হলো, ও একদিন আমাকে বলেছিল, এই নাও বাসার ঠিকানা, যদি ইচ্ছে হয় কখনো তবে চলে যেও আমার বাসায়। আমি আর দেরি করলাম না। মোবাইলের মেসেজটা ঘাটা শুরু করলাম। অনেক মেসেজ এসে রয়েছে। তার আইডি খুঁজে মেসেজ ঘেটে ঠিকানা বের করে ওর বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। জীবনে প্রথম আমি আমার এলাকা ছেড়ে অন্য একটা জেলায় যাচ্ছি, তাও আবার একা। রাস্তার সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমার সেদিকে কোনো নজর নেই। আমার উদ্দেশ্য এখন শ্বশুর বাড়ি। অনেকটা পথ পেরিয়ে পৌঁছে গেলাম মেঘের বাসায়। গিয়ে দেখি বাইরে থেকে তালা দেওয়া। এখন তো চিৎকার করে কান্না পাচ্ছে। কই যাব এখন, কি করব এখন? চিল্লিয়ে চিল্লিয়ে বললাম, বাসায় কেউ আছেন? কেউ কি নেই? একটু পরে দেখি ভেতর থেকে একজন দরজা খুলে দিচ্ছেন। অবাক হলাম, বাইরে তালা, ভেতর থেকে খুলে কি করে? আমার এসব চিন্তা করে লাভ নেই। ভেতর ঢুকলাম, দেখি সবাই ঘুমাচ্ছিল। এখন সবাই একে একে বের হয়ে আসছেন। আমি মায়ের পায়ে হাত দিয়ে সালাম করলাম। সবাই জিজ্ঞেস করছেন কে আমি, কাকে চাই, কেন এসেছি আমি। আমি বললাম মেঘ। আর ওর বোন বলে, আমি কাঁদবো না হাসবো বুঝতে পারছি না। ও দেশে এসেছে। আমি বললাম ওকে একটু আসতে বলবেন ফোন করে প্লিজ। ওর ভাবি বলছেন, তুমি কে? ওকে কেন চাই সেটা আগে বলো। আর তোমায় দেখে তো মনে হচ্ছে তুমি গায়ের হলুদের কোণে। এই অবস্থায় আসছো কেন? মেঘের মা এবার সবাইকে থামিয়ে দিয়ে বলল, হয়েছে এবার, থাম তোরা। মেয়েটাকে একটু বসতে দে,
একটু জিরিয়ে নিতে দে। মা আমাকে মেঘের রুমে নিয়ে গেল, পানি দিল। আমার হাত কাঁপছে। মা নিজেই আমার মুখে পানি তুলে দিল। আমি পানি খেয়ে বসে আছি, অনেকটা ভয় কাজ করছে। বাসার সবাই আমাকে মেনে নেবে তো? আর মেঘ আমাকে রাখবে তো, নাকি আমাকে ফিরিয়ে দেবে? এসে শুনলাম মেঘের ভাবির বোনের সাথে ওর বিয়ে ঠিক করেছে, ওর ভাই আর ভাবি। ও যদি আমাকে ফিরিয়ে দেয় তবে মৃত্যু ছাড়া আমার আর কোনো পথ থাকবে না। মা আমাকে রেস্ট নিতে বলে চলে গেল। কিছুক্ষণ পর দরজায় নক। আমি উঠে বসে পড়লাম, দেখি মেঘ এসেছে। এই প্রথম আমরা দুজনকে সামনাসামনি দেখছি, যেহেতু আমাদের পরিচয়টা ফেসবুকের মাধ্যমে। আমি আর কোনো দ্বিধা না রেখে ঝাঁপিয়ে পড়লাম ওর বুকে। আমি চিৎকার করে কাঁদছি। আমার নথের আঁচড়ে ওর বুকে দাগ লেগে গেল। ও উফ শব্দ করে আমাকে ওর বুক থেকে ছাড়িয়ে নিয়ে বলল, কে আপনি? আমি চরম এক ঝাটকা খেলাম। মেঘ, তুমি আমায় চিনতে পারছো না? আমি তোমার মেঘা। কোন মেঘা? আমি কোনো মেঘা টেঘাকে চিনি না। মেঘ, আমি জানি তুমি আমার উপর অভিমান করে আছো, কিন্তু দেখো প্লিজ, এত নির্দয় হয়েও না। দেখো, আমি ঘর ছেড়ে হলুদের স্টেজ থেকে পালিয়ে তোমার কাছে একেবারে চলে এসেছি। এবার ওর বাসার সবাই এক ঝাটকা খেলো। মেঘ কোনো কথা বলছে না। ওর ভাবি আমাকে বলছে, তুমি বাসা থেকে বেরিয়ে যাবে নাকি তোমার হাত ধরে বের করে দেব? ওর কয়েকদিন পরেই বিয়ে, আর ও বলছে না যে ও তোমায় চেনে না। তাহলে দাঁড়িয়ে আছো কেন? বের হও ঘর থেকে। আমি মেঘের কলার ধরে বলছি, ও কলিজা, তুই আমাকে চিনিস না? একবার তাকা আমার দিকে। তুই না বলতি আমার চোখের দিকে তাকালে তোর ঠোঁটে হাসি ফুটে। আজ তোর সেই প্রিয় চোখ জলে ভিজে যাচ্ছে। তুই দেখবি না আমি কাঁদলে তোর বুকে ভেতরে ব্যথা করে। আজ করছে না ব্যথা? আমি কই যাব বলতে পারিস? আমার তো মৃত্যু ছাড়া কোনো পথ খোলা থাকবে না। মেঘ অন্যদিকে তাকিয়ে আছে। ওর ভাবি আমার হাত ধরে টেনে নিয়ে রুমের বাইরে বের করে দিল। আমি ঠাস করে গিয়ে ওর বাবার পায়ের কাছে পড়লাম। সবাই বাসায় ছিল ওর বাবা ছাড়া। ওর বাবা কাহিনী কি জানতে চাইলেন। ওর ভাবি গড়গড় করে সব বলে যাচ্ছে। মেঘের মা মেঘের বাবাকে ডেকে তাদের রুমে নিলেন। আমি অসহায়ের মতো বাইরে দাঁড়িয়ে আছি আর ভাবছি, হায় রে ভালোবাসা, আজ আমায় মৃত্যুর মুখে ঢেলে দিলি তুই। মেঘের বাবা রুম থেকে বেরিয়ে সবার উদ্দেশ্যে বললেন, আমি জানি না কে এই মেয়ে, কি তার পরিচয়, কিন্তু মেয়েটা যেভাবে বাড়ি ছেড়ে পালিয়েছে আর যেভাবে কাঁদছে, মনে হয় না এর মাঝে কোনো অভিনয় আছে। ও সত্যি মেঘকে ভালোবাসে। একটা মেয়েকে এই অবস্থাতে আমার বাসা থেকে বের হতে দিতে পারি না। আর আমি যতটুকু বুঝতে পারলাম, ও মেঘকে ভালো রাখবে। তাই একটা কাজের ব্যবস্থা করো, আর একজন মার্কেটে গিয়ে বর কনের জন্য ড্রেস কিনে নিয়ে আসো। আমি আজই মেঘের সাথে মেয়েটার বিয়ে সেরে ফেলতে চাই। এসব লোকজন জানাজানি হলে নানান ঝামেলা হবে। মেঘ ওর মায়ের দিকে একবার আর একবার বাবার দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে ফেললো। ওর ভাবি ফুস ফুস করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। মেঘের মা আমাকে বাথরুম দেখিয়ে দিল, গোসল করে নিতে বলল। আমি গোসল করছি আর ভাবছি, হায় রে মেঘ, সবাই আমায় আপন করে নিচ্ছে, কিন্তু যার আপন আমি হতে চাইলাম তারই মন থেকে আপন হতে পারলাম না। মাথায় পড়ছে পানি, আর পানির সাথে ধুয়ে যাচ্ছে আমার চোখের জল। কয়েকজন মিলে আমাকে বিয়ের সাজে সাজাচ্ছে। সবার বিয়ের শাড়ি হয় খয়েরি, লাল বা গোলাপি, কিন্তু আমার বিয়ের শাড়ি দেখছি খয়েরি আর নীল মিক্সড। খয়েরি মাঝে পাড়ের কাছে নীল নীল কারো কাজ। মনে পড়লো মেঘের তো নীল রং পছন্দ। আমি যেদিন প্রথম ভিডিও কলে ওর সামনে আসি সেদিন নীল রঙের ছিল আমার, আর ও বলেছিল নীল রঙে আমায় নাকি অপসরী লাগে, অথচ আজ ও আমায় চেনেই না। মা রুমে ঢুকে একটা জুয়েলারি বক্স দিল আপুর হাতে, যে আমাকে সাজাচ্ছিল। মা বলল, মেঘ নিয়ে এসেছে। আপু খুলে যখন আমাকে পরাচ্ছিল আমি অবাক হচ্ছিলাম। এ তো আমার পছন্দের জুয়েলারি, তবে কি ওর হবু বউয়ের জন্য আমার পছন্দের জুয়েলারি নিয়ে এসেছিল? ওই মেয়েকে পরাবে বলে নিয়ে এসেছিল? মা আমাকে একটা নাকফুল এনে হাতে দিল আর বলল, টানা নথটা খুলে নাকফুলটা সকালে পরে নিও। আজ টানা নথ পরে থাকো, মেঘের পছন্দ। মেঘও রেডি হয়ে গেছে। আমাকে মায়ের রুমে সাজানো হচ্ছে। কাজী ডেকে বসে গেছেন।
বাবা মেঘকে ডাকলেন, আমি খাটে বসে আছি ঘোমটা নিয়ে। কাজী বিয়ে পড়াচ্ছেন, সবার মুখে হাসি, শুধু মেঘ আর মেঘের ভাবি ছাড়া। 3 কবুল সাইন দিয়ে হয়ে গেল সবার দোয়ায় আমাদের বিয়ে। রাত প্রায় 1টা। মেঘের ছোট ভাই আমার কাছে এসে প্রথম ডাক দিল ভাবি। জীবনের প্রথম ডাকটা শুনে চোখটা জল এসে গেল। আমি মেঘের বউ, ওর স্ত্রী আমি, ওর নামে আজ থেকে আমি পরিচিত। ভাবতেই খুশিতে চোখে জল। মেঘ রুমের বাইরে দাঁড়িয়ে আছে। দেবরের সাথে অনেকক্ষণ কথা হলো। কিছুক্ষণ পর ছোট আপু আর মেঘের অন্য ভাবি এসে আমাকে মেঘের রুমে নিয়ে গেল। আমি ঢুকতেই চোখ কপালে। এ তো দেখছি আমার পছন্দের পুরো ঘর ফুলে সাজানো, যেমনটা আমি স্বপ্নে দেখেছি। আর মেঘ আমার সব পছন্দের কথা জানে। আমার বাসর ঘরটা আমার পছন্দেই সাজানো থাকবে, তা আবার এত সুন্দর করে, তা আমি কখনোই ভাবতে পারিনি। আমাকে খাটি নিয়ে বসিয়ে দিল। ভাবি বলে গেল, বিছানার ফুলগুলো যেমন আছে সকালেও যেন তেমন থাকে, নষ্ট যেন না হয়। আমি মাথা নাড়িয়ে আচ্ছা সম্মতি জানালাম। রাত 2:30। মেঘের খবর নেই। আমি বড় ঘোমটা দিয়ে বসে আছি খাটের এক কোণায়, যাতে ফুলগুলো নষ্ট না হয়। সকালে ভাবি এসে জিজ্ঞেস করলে কি উত্তর দিব আমি বুঝতে পারিনি। ভাবি যে দুষ্টুমি করে বলে গেছেন। কিছুক্ষণ পর দরজায় নক করে মেঘ রুমে প্রবেশ করলো। এই প্রথম ওর উপস্থিতিতে আমি আতকে উঠলাম। অজানা এক ভয় আমার বুকের ভেতর। ও আমাকে মন থেকে একসেপ্ট করেছে তো? বিয়েটা ওর ইচ্ছেতে হয়েছে তো? ও আমায় স্ত্রী রূপে মেনে নেবে তো? নাকি আমি হারাবো আমার অধিকার? আমার চিন্তাগুলোর অবসান ঘটিয়ে মেঘ এসে খাটে বসলো। আমার হাতের লোম সব দাঁড়িয়ে গেল ভয় প্লাস লজ্জায়। আমি ভেবেছি ও এখন আমার ঘুমটা তুলবে, দেখবে ওর বউটাকে কেমন লাগছে। কিন্তু আমাকে অবাক করার মাত্রা ছাড়িয়ে দিয়ে সে আমার পাশে রাখা একটা বালিশ আর কাঁথা নিয়ে চলে গেল বারান্দায়, আর ওখানে এসে বিছানা পেতে শুয়ে পড়ল। আমি ভাবছি কি হলো এটা? আজকের রাতটা নাকি সবার জীবনে সব থেকে মধুর রাত, স্পেশাল রাত, আর আমার জীবনে দেখছি নিম পাতার রাত হয়ে গেল। অনেক কিছু ভেবে পরে ভাবলাম তাতে কি, আপন করে তো পেয়েই গেছি যাকে চেয়েছি আমি। কোনো একদিন না হয় হবে চিনির রাত। এই ভেবে লাইট অফ করে দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছি। কিন্তু ঘুম কি আর আসে? একের পর এক স্মৃতিগুলো মনে পড়ছে। কত রাত আমরা না ঘুমিয়ে কাটিয়েছি। ভালোবাসি ভালোবাসি বলতে বলতে কখন যে ফজরের আজান দিয়ে দিত টেরই পেতাম না। অথচ আজ আমরা কতটা কাছাকাছি, নেই কোনো ভয়, নেই কোনো বাধা, কিন্তু তবুও কত দূরত্ব দেখো আমাদের মাঝে। ভাবতে ভাবতেই চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর অনুভব করলাম কি যেন খাটের উপর ভর করেছে। মনে মনে ভাবছি ভূত না তো, নাকি এ বাসায় বিড়াল আছে। চোখ খুলছি না আমি, 2 চোখ বন্ধ আমার। একটু পরে অনুভব করলাম রুমের লাইট জ্বলে উঠল। এবার আমার মাথায় কেউ হাত রাখলো। আমার আর বুঝতে বাকি রইল না এ যে আমার মেঘ। আমি চোখ বন্ধ করেই আছি, আর সে ভেবেছে আমি ঘুমিয়ে আছি। প্রায় 30 মিনিট হয়ে গেছে সে আমাকে দেখছে, কিন্তু কোনো কথা বলছে না। আমার হঠাৎ মনে হলো আমরা এই নিয়ে প্রায় ঝগড়া করতাম যে কে আগে ঘুমাবে। ও বলতো তুমি, আমি বলতাম না তুমি, কারণ যে পরে ঘুমাবে সে মন ভরে অপরজনকে দেখতে পারবে। কারণ দুজনেই আমরা খুব লাজুক। দুজন দুজনের মুখের দিকে এক ধ্যানে তাকিয়ে থাকতে আমাদের একটু সমস্যাই হবে। যে আমরা লাজুক, ভিডিও কলে কথা বলার সময়ই আমরা দুজন দুজনের দিকে 2 মিনিট স্থিরভাবে তাকিয়ে থাকতে পারি না। নয় ও লজ্জায় মুখ লুকায়, নয়তো আমি। আর বিয়ের পর তো সামনাসামনি থাকবো, তখন তো আরো লজ্জা লাগবে হয়তো। তুমি আগে ঘুমাবা, ঠিক আছে? আর আমি তোমায় মন ভরে দেখে কপালে একটা চুমু খেয়ে ঘুমিয়ে যাব। না, তুমি আগে ঘুমাবা, আমি তোমায় মন ভরে দেখে ঘুমিয়ে যাব। এই নিয়ে আমাদের প্রায় ঝগড়া হতো। আজ বুঝি সে নিজেকে বিজয়ী ভেবে আমাকে 2 চোখ ভরে দেখছে। দেখো আবার আমার উপর রাগ করে আছে ঠিকই, এত জেদের মাঝেও আমার ইচ্ছেগুলো ঠিকই এক এক করে পূরণ করছে, আর তার ইচ্ছেগুলো অথচ আমাকে বুঝতেও দিল না। অনেকক্ষণ পর আমার কপালে একটা চুমু খেয়ে সে চলে যাবে, সেই মুহূর্তেই আমি হাতটা ধরে বললাম, কারোর অনুমতি ছাড়া তার গায়ে স্পর্শ করা ঠিক না, জানেন না? এই বলে উঠে বসে পড়লাম ঘুমটা টেনে। সে লজ্জা পেয়ে বলে উঠল, আমার বউ, আমি যা খুশি তাই করব,
এতে অনুমতি লাগবে না কারো। কিছুক্ষণ আগে 3 কবুল পরে বিয়ে করেছি। কেউ কি ভুলে গেল নাকি? আমি ভুলিনি, কিন্তু কেউ হয়তো ভুলে গেছে আমাদের বাসর রাতের প্ল্যানিং কি ছিল। আমরা সারা রাত গল্প করব, আমার কোলে মাথা রেখে কেউ সারা রাত কাটিয়ে দেবে, আমি তার চুলে হাত বুলিয়ে দিব, আমি লজ্জায় চোখ বন্ধ করব, সে তার লক্ষ্মী বউটাকে অপলক চোখে দেখবে। সব ভুলে গেছে। ওহো, একটু ভুলেনি। এই বলে সে তার লক্ষ্মী বউটাকে এক ঝটকায় বুকে টেনে নিল। আমি না হয় রাগ করে আছি, রাগটা কি একটু ভাগানো গেল না? না, গেল না। এত কষ্ট কেন দিলা আমায়? বারে, তুমি যে আমায় এতদিন দিয়েছ সেটা কি কিছু ছিল না? তাই বলে আমায় তুমি অস্বীকার করবে? আমি বাসায় এসেই মাকে তোমার কথা বলে দিয়েছি, আর বলেছি তুমি বাবাকে বলে বিয়ের ব্যবস্থা করো। আমি এই মেয়েকে ভালোবাসি, ওর নাম মেঘা। আমাদের অনেক দিনের রিলেশন, আর আমি ওকেই বিয়ে করব। ওর জন্যই আমি দেশে এসেছি। আর আমি খালার বাড়ি থেকে এসেই আজই তোমার বাসায় যেতাম পাগলি। যদি আমার বিয়ে হয়ে যেত? হতো না, আর হলেও আমি সেখান থেকে তোমায় তুলে নিয়ে আসতাম। আর শোনো কলিজা, সবচেয়ে বড় কথা হলো আমার বিশ্বাস আছে যে আমার মেঘা আমারই হবে, শুধুই আমার। তাহলে এসব তোমার অভিনয় ছিল? যে লক্ষ্মীটা আপনাকে বোঝাচ্ছিলাম আপনার জীবনে আমার মূল্যটা কতখানি। আর আমি তো জানি আজ আমাদের বিয়েটা হবেই। মায়ের সাথে সব প্ল্যান করা না। আর ছোট আপু সব জানেন যে তোমায় আমার পছন্দ মতো সাজিয়েছেন, আর এরা দুজন বাবাকেও ম্যানেজ করে ফেলেছেন। আর বাবার উপরে ভাইয়া ভাবিরা কিছুই বলতে পারেন না, বুঝেছ? অনেক বড় অভিনেতা হয়ে গেছো না? যাও, ছাড়ো, সরো আমার কাছ থেকে। আজ অনেক কষ্ট দিয়েছো আমায়। ছাড়ার জন্য তো হাতটা ধরেনি, হ্যাঁ, সারা জীবনের কষ্ট দূর করার জন্য হাতটা ধরেছি। তাহলে আমার ঘোমটা তুলে মুখ না দেখে কাঁথা বালিশ নিয়ে বারান্দায় চলে গেলে কেন? আমি তো ভেবেছি তুমি বারান্দায় এসে আমার রাগ ভাঙিয়ে রুমে ডেকে নেবে, আমি অভিমান করব, তুমি আদর করে কাছে ডেকে নেবে। কিন্তু আমি কি জানি যে আমার মহারানী আমার রাগ না ভাঙিয়ে পড়ে পড়ে ঘুমাবে? তাহলে লুকিয়ে লুকিয়ে এসে আমার কপালে চুমু খেয়ে আবার চলে যাচ্ছিলে কেন? আরে পাগলি রে, আমি চলে যাচ্ছিলাম না, আমি লাইট অফ করে আপনার কাছেই আসছিলাম, কিন্তু তার আগেই আপনি আমার হাতটা ধরে ফেলেছেন। ইস, হয়েছে, থাক, ঘুমান, এখন অনেক রাত হয়েছে, সকালে উঠতে হবে। ওহো, আজ তো ঘুমাতে দেওয়া যাবে না, বলেছিলাম না বাসর ঘরে ঘুমানো চলবে না। আমি লজ্জায় 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেললাম, আর মেঘ লাইট অফ করে দিয়ে আমাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে নিল, যেন কতদিন পর সে তার দেহে প্রাণ ফিরে পেল আর তার সারা জীবনের ঠিকানা খুঁজে নিল। অপূর্ণতার মাঝে খুঁজে পেল জনম জনমের পূর্ণতা। কোথায় রে তুই? বাইক চালাচ্ছি রাস্তায়। কেন, কিছু বলবি? বাইক থামা আগে। কোনো জরুরি কথা? হুম। এইবার বল। বাইক থেকে নাম। আরে বল। তোর সাথে হেলমেট আছে? আছে। কি বলবি তাড়াতাড়ি বল। কেন, তুই কি ব্যস্ত? আব্বু অফিসে ডাকছে। আচ্ছা, তো যা। তুই বল, কি বলবি? আরে অত জরুরি কথা না, পরে বলবো, তুই অফিসে যা। ওকে, অফিসে পৌঁছে তোকে ফোন করছি। ওকে। ওকে, বাই। আবির অফিসে পৌঁছে রিয়াকে ফোন করলো। এইবার বল, কি হয়েছে? আবির, আমি মনে হয় প্রেগন্যান্ট। নাইস জোক। না আবির, আমি সত্যি বলছি, আমি প্রেগন্যান্ট। তোর কোথাও ভুল হচ্ছে, এভাবে কি করে হয়? তাই তো আমিও ভাবছি, আমি তো এমন কিছুই করিনি যাতে আমি প্রেগন্যান্ট হয়ে যাব। ডাক্তার দেখিয়েছিস? না রে, খুব ভয় করছে আমার।
ডাক্তার না দেখিয়ে তুই কিভাবে শিওর হলি যে তুই প্রেগনেন্ট? রাত থেকে বমি হচ্ছে, তার উপর পেটেও ব্যথা করছে। আর তুই এখনো ডাক্তার ডাকিসনি? আরে ব্যাপারটা বোঝার চেষ্টা কর। ডাক্তার যদি বাড়ির সবার সামনে বলে যে আমি প্রেগনেন্ট, তাহলে আমার বাবা মা কাউকে মুখ দেখাতে পারবে না। আল্লাহ, আমি এখন কি করব দোস্ত? আগে আমাকে একটা কথা বল, তোর বাচ্চার বাবাকে? আমি জানি না দোস্ত, আমার তো কোনো বয়ফ্রেন্ডও নেই। তাহলে বাচ্চাটা কি উড়ে উড়ে তোর পেটে এসেছে? আমি কিছুই বুঝতে পারছি না দোস্ত, আমার তো তুই ছাড়া আর কোনো বন্ধুও নেই। আচ্ছা শোন, আমরা যেদিন ড্রিঙ্কস করে ফিরছিলাম তখন কি তোর আর আমার মধ্যে কিছু হয়েছিল? আমি কিচ্ছু জানি না, তুই কিছু একটা কর না, না হলে না হলে কি? আমি আত্মহত্যা করব। এই না, আমি দেখছি কি করা যায়। বলে আবির ফোন কাট করে দিল এবং কিছুক্ষণ পর আবির রিয়ার বাড়িতে আসলো। রিয়া, আমরা বিয়ে করে ফেলি, চল। কি বলছিস তুই? এছাড়া আর কোনো রাস্তা নেই। আর তাছাড়া বাচ্চাটা আমারই। তার মানে তুই আমার সাথে ছি? দেখ, আমি শিওর না, তবে আমার মন বলছে বাচ্চাটা আমার। দেখ, এখন আর কিছু করার নেই, চল বিয়ে করে ফেলি। না, আমি তোকে বিয়ে করতে পারবো না। রিয়া প্লিজ, আমাকে জোর করতে বাধ্য করিস না। তুই একটা বিশ্বাসঘাতক, তোর সাথে আমি কোথাও যাব না। চল না প্লিজ। না প্লিজ না বললাম তো। প্লিজ। রিয়া কি যেন ভেবে বিয়েতে রাজি হয়ে গেল। আবির তারপর রিয়াকে কাজী অফিসে নিয়ে গেল আর তারপর বিয়ে করে নিল। বিয়ে শেষে কাজী অফিসেই রিয়ার পেটে ব্যথা শুরু হলো। পেটে ব্যথার কারণে রিয়া পেটে হাত দিয়ে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই আবির রিয়াকে ধরে ফেলল। তারপর হসপিটালে নিয়ে গেল। রিয়াকে অপারেশন থিয়েটার নিয়ে যাওয়া হলো। তারপর ডাক্তার এসে বলল, মিস্টার আবির, আপনার ওয়াইফের এমার্জেন্সি অপারেশন করতে হবে, না হলে আপনার ওয়াইফের খারাপ হয়ে যেতে পারে। কি হয়েছে ওর? বাচ্চাটা ঠিক আছে তো? কোথায় বাচ্চা? আপনার ওয়াইফের পেটে তো টিউমার। কি বলছেন কি আপনি? টিউমার মানে? আপনারা কিছুই জানতেন না? এনিওয়ে, এখন অপারেশন না করলে আপনার ওয়াইফকে বাঁচানো যাবে না। আবির একটু থমকে যায়। তারপর ডাক্তারকে বলে, আপনার যা করার করেন, কিন্তু আমার ওয়াইফের যেন কিছু না হয় ডক্টর। আমরা আমাদের মতো সম্পূর্ণ চেষ্টা করব। আপনি একটি ফর্মালিটি পূরণ করে আসুন। তারপর আবির রিয়ার বাবা মা আর নিজের বাবা মাকে ডেকে নিল। প্রায় 3 ঘন্টার চেষ্টায় রিয়ার অপারেশন শেষ হলো। রিয়াকে বেডে শিফট করা হলো। রিয়ার বাবা মা এখনও বিয়ের কথা জানে না। অপারেশনের প্রায় 13 ঘন্টার পর রিয়ার জ্ঞান ফিরল। সম্পূর্ণ সময়টা আবির রিয়ার পাশেই ছিল। রিয়ার জ্ঞান ফিরতেই বলল। রিয়া তারপর হেসে ফেলল। তারপর বলতে লাগলো, তুই ঠিক আছিস? তোর কিছু হলে আমি নিজেকে কখনো মাফ করতে পারতাম না। কেন? কারণ আমি তোকে ভালোবাসি। অনেক আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু সাহস করতে পারিনি। আমার পেটে তো টিউমার ছিল, শুধু শুধু বিয়েটা করা। তুই চাইলে আমাকে ডিভোর্স ফাইল করে দিব। চুপ, একদম চুপ। আর কোনো কথা না। তুই আমার সাথে থাকলে 100টা বাচ্চার বাবা হতে পারবো। আবির, তুই জানিস আমি টিউমারের ব্যাপারে জানতাম। কি? আমি সব কিছুই জানতাম, শুধু তোকে পেতে আমার এই নাটকটা করা। আমি তোকে খুব ভালোবাসি রে। রিয়েলি? আই লাভ ইউ আবির। আই লাভ ইউ টু। সমাপ্ত।